পদ্মর কথা শুনে কনকলতা হাসি মুখে বললেন, কিসের ফায়সালা রে পদ্ম? মেহমানকে আড়ালে নিয়ে কিসের ফায়সালা তালাশ করছো তুমি? হতভম্ব পদ্মরানী থতমত করে বলল, না দিদি, ও কিছু নয়, এমনি একটা কথার কথা। কনকলতা বললেন, কথার কথা? আগে হাঁ দিদিমণি, মানে আমার বাবার ওই হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। শব্দ করে হেসে উঠলেন কনকলতা। নিকটে এসে খাটিয়ার উপর থপ করে বসে পড়লেন। শরীফ রেজা খোঁজ দিলে বললেন, বাহ, আপনি দিব্যি উঠে দাঁড়াতে পারছেন দেখছি। হাসতে হাসতে কনকলতা বললেন, হ্যাঁ, বললাম না পরশু আসল বিমারটা দূর হয়েছে, শরীরটার সেরে উঠতে কতক্ষণ। ভালো ভালো, খুব ভালো। কখন এলেন আপনি? এই তো কিছু আগে। কাল যে এলেন না বড়? একটু কাজ ছিল ওদিকে, মানে কিছু জরুরি আলাপ সালাপ। খাটিয়ার ওপর দুপা তুলে আরাম করে বসে কনকলতা হাসি মুখে বললেন, তাহলে এবার বলুন, কোথায় কোথায় গেলেন, কি কি কাজ করলেন, দেশটাকে আজাদ করতে পারছেন কিনা, তামাম কথা এবার একে একে বলুন। আগাগোড়া সব ঘটনা না বলে আজ আর আপনার ছুটি নেই। সব ঘটনা? বিলকুল। এরপরই কনকলতা পদ্মরানীকে উদ্দেশ্য করে বললেন, পদ্ম, গত পরশু এসে উনি অমনি অমনি ফিরে গেছেন, এক বিন্দু জলও উনাকে মুখে দিতে দাওনি। আজ একটু ভালো করে নাস্তার আঞ্জাম করো তো দেখি। পদ্মরানী খুশি হয়ে বলল, আজ্ঞে দিদি, এক্ষুনি করছি। পদ্মরানী চলে গেল। জোরদার কণ্ঠে আপত্তি তুলে শরীফ রেজা বললেন, আরে না না, ওসবের কোনো দরকার নেই, কেন খামাখা ব্যস্ত হচ্ছেন এ নিয়ে? কনকলতা সহাস্য মুখে বললেন, আপনার দরকার না থাকলেও আমাদের দরকার আছে। আপনাদের দরকার আছে? জি হ্যাঁ, আমাদের শাস্ত্রমতে অতিথি নারায়ণ। সে নারায়ণ এসে শুকনো মুখে ফিরে গেলে আমাদের অকল্যাণ হয়। কিন্তু ভয় নেই, মুখে নারায়ণ বললেও আপনাকে নারায়ণের খানা দেব না। পীর মোর্শেদের জন্য যা হালাল তাই আপনাকে দেব, আপনি শুরু করুন। শরীফ রেজা ঠাট্টা করে বললেন, শুরু করব? কি, খাওয়া? উভয়ে হেসে ফেললেন। হাসতে হাসতে কনকলতা বললেন, আরে না না, খাওয়া পরে, আগে আপনার ওই ভ্রমণ কাহিনী শুরু করুন। কতদূর কি করেছেন আপনারা, দেশটার ভরসা কি, তাই আগে শুনি। আরও কিছু খুচরো কথার পর শরীফ রেজা তার ভ্রমণ বৃত্তান্ত আগাগোড়া কনকলতাকে বলে বলে শোনালেন। গল্পের মধ্যে হরিচরণ দেব ডাব হাতে হাজির হলেন। পদ্ম আনল নাস্তা। কনকলতা এই সর্বপ্রথম নিজের হাতে পরিবেশন করে শরীফ রেজাকে খাওয়ালেন। তরতর করে দিন কেটে যেতে লাগল। কনকলতা ভাঙ্গা শরীর পূর্ণিমার চন্দ্রপথ দিনে দিনে ষোলকলায় পরিপূর্ণ হল। বিমার থেকে উঠে কনকলতা আরও বেশি স্বাস্থ্যবতী, আরও বেশি সুন্দরী ও আরও বেশি জলুস্তার হয়ে গেলেন। দিনে দিনে কনকলতা ও শরীফ রেজার মধ্যে চলাফেরার মেলামেশা আরও ঘনিষ্ঠ, অধিক ঘনিষ্ঠ, এবং এই দুইয়ের মধ্যে আন্তরিকতা আরও অধিক গভীর হতে লাগল। এখন শুধু ঘরেই নয়, এদের এখন একসঙ্গে বাইরেও হর হামেশায় দেখা যায়। অচেনা মানুষ এভাবে এদের দেখে অবাক বিস্ময়ে ফিরে ফিরে এদের দিকে তাকায়, এবং এই তুলনাহীন জুটি দেখে তারা সবাই তাজ্জবই হয় না শুধু, জাতিগত ফারাগের কথা দূরে থাক, এরা একই রক্তের ভাই বোন বা বিবাহিত জুটি নয় এমনটি চিন্তা করতেও পারে না। কনকলতা সুস্থ হয়ে ওঠার কিছু পরের কথা। শরীফ রেজাকে হিন্দু পাড়াটা দেখিয়ে কনকলতার তো ছিলই, এর উপর পদ্মদের পূর্ব আস্তানা দেখার একটা অতিরিক্ত খায়েশ শরীফ রেজার দিলে উসখুস করছিল। ফলে কনকলতার সাথে একদিন তিনি হিন্দু পাড়াতে ঢুকলেন। বেলাভর তারা দুইজন এদিক ওদিক ঘুরে ঘুরে গোটা পাড়াটা বেরিয়ে দেখতে লাগলেন। এই বেরিয়ে দেখার কালে যে বিষয়টি তারা বিশেষভাবে লক্ষ্য করলেন তা হল, নারী পুরুষ প্রত্যেকেরই চোখে মুখে ওই ঐকান্তিক জিজ্ঞাসা। শরীফ রেজার চেহারা আর সেপাইয়ের লেবাস দেখে ভয়ে কেউ সরাসরি প্রশ্ন না করলেও তাদের মুখের দিকে তাকিয়ে শরীফ রেজা, কনকলতা দেখতে পেলেন এক অদম্য কৌতূহল সেখানে বিদ্যমান। এই জিজ্ঞাসাটা যে কিসের তা উপলব্ধি করতে আদৌ তাদের পেরেশান হতে হল না। চারপাশে গুঞ্জরণ ও কানাকানিতে কান দিয়েই তারা বুঝলেন, যারা শরীফ রেজাকে ইতপূর্বে দেখেনি তারা জানতে চায় কনকলতার সাথে এ লোকটার জাত গোত্র কি, আর কনকলতার সাথে তার সম্পর্কটাই বা কি। নিরীহ গ্রামবাসীর নিদারুণ এই কৌতূহল দুহাতে ঠেলে ঠেলে শরীফ রেজাকে নিয়ে কনকলতা এসে এক বৃদ্ধার দ্বারে দাঁড়ালেন। এই বৃদ্ধাটিকে কনকলতা
দিদিমা বলে ডাকতেন এবং এই বৃদ্ধা ও কনকলতার মধ্যে একটা উষ্ণ আন্তরিকতার বিদ্যমান আছে। এই বৃদ্ধার গৃহে এসে কনকলতা ডাক দিতেই অত্যন্ত খোশ দিলে আর ব্যস্তভাবে বেরিয়ে এলেন বৃদ্ধাটি এবং কনকলতার পাশে শরীফ রেজাকে দেখে সবিস্ময়ে তার দিকে চেয়ে রইলেন তিনি। গভীর মনোযোগ দিয়ে শরীফ রেজার মুখমণ্ডল কিছুক্ষণ জরিপ করার পর বৃদ্ধা ভদ্রমহিলাটি নেচে উঠলেন উল্লাসে এবং সহাস্যে বললেন, ওমা, বরকে একদম সঙ্গে নিয়ে এসেছ? কি সৌভাগ্য, কি সৌভাগ্য! তা আসার আগে খবরটা একটু দিয়ে আসতে হয়তো। নাতজামাইকে বরণ করে তোলার একটা ব্যবস্থা আমি করে রাখতাম। অপ্রতিভ হয়ে কনকলতা বললেন, দিদিমা। দিদিমা তখন আপনভাবে বিভোর ছিলেন। বললেন, আহা, দুটিতে বড়ই মানান মানিয়েছ গো, ঠিক যেন হর গৌরী। কনকলতা ফের বলল, দিদিমা মানে তুমি? না না, আমি কিছু মনে করে নিল। বিয়েতে আমাকে নেমন্তন্ন করতে পারোনি তো কি হয়েছে? আমি কি কিছু বুঝি নে? নিজেই তুমি কোণে, ফের নিজেই তুমি অভিভাবক। বাপ মা কেউ নেই, কদিক সামলাবে তুমি? নেমন্তন্ন দিদি ভুল হয়েছে, রাগ করবো কেন আমি? আহা দিদিমা, আমার কথাটা তুমি শোনো আগে। শুনবো আবার কিলো? গাঁয়ের মাতবরেরা তোমার জন্য ভালো ভালো বর আনছে, এ কথা তো আগেই আমি শুনেছি। এখন তোমার পছন্দের আমি তারিফ না করে পারছি না। ওই ভালো ভালো বরের মধ্যে কার্তিক ঠাকুরের মতো একেবারে সরেশ যেটা, সেটার গলাতে মালা দিয়েছ দেখছি। খাসা তোমার পছন্দের নাতনি। এ ব্যাপারে তোমার কাছে স্বয়ং দেব রানীকেও হার মানতে হবে। হাসিতে আর খুশিতে সরল হৃদয় বৃদ্ধাটি লুটোপুটি খেতে লাগলেন। এহেন এক অচিন্তপূর্ব পরিস্থিতির মুখে কনকলতা কি করবেন আর কি বলবেন সঙ্গে সঙ্গে দিশে করতে পারলেন না। শরমেয় সংকোচে শরীফ রেজার লাল মুখ আরও অধিক রক্তিম বর্ণ ধারণ করল। কপালে তার দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। অনেকক্ষণ ধরে অনেক কথা বলার পর কনকলতা যখন বৃদ্ধাটিকে বোঝালেন যে শরীফ রেজা তার বর নন, স্বধর্মের লোকও নন, তিনি একজন মুসলমান, তখন বৃদ্ধার মুখমণ্ডলে বিষাদের যে ছায়া পড়ল তা দেখে শরীফ রেজার মনে হল বৃদ্ধার প্রতি এই মাত্র শুলের আদেশ জারি করলেন কনকলতা। অত্যন্ত নির্জীব ও হতাশ কণ্ঠে বৃদ্ধাটি বললেন, আমার পোড়া কপাল, এত সুন্দর জুটিটা আসলেই কোনো জুটি নয়। এ কথা শোনার আগে ভগবান আমাকে মরণ দিলেন না কেন? বৃদ্ধটিকে শান্ত করে কনকলতা ও শরীফ রেজা ফের যখন পথে এসে নামলেন তখন তারা উভয়ে বিশেষভাবে অনুভব করলেন আর তারা আগের মতো সহজ হতে পারছেন না। লজ্জায়, শরমে, আনন্দে ও আবেগে নিজের মধ্যে নিজেই তারা লুকিয়ে যেতে চাইছেন। ভ্রমণের উৎসাহ তাদের খর্ব হল। তারপর ভ্রমণ সংক্ষেপ করে বাড়ির পথ ধরলেন তারা। ফেরার কালে সারা পথ আর চোখে চেয়ে চেয়ে পরস্পরের প্রতি সরস টিকা টিপ্পনি কাটলেন এবং আবেগে ও আবেশে মুখমণ্ডল লাল করে নিয়ে অসমান পদক্ষেপে প্রত্যেকেই প্রত্যেকের ঘরে ফিরে এলেন। কনকলতার সাথে কনকলতাদের স্বজাতিদের এলাকাটা বেরিয়ে আসার পরে সাতগা থেকে লোক এলো ফৌজদার সাহেবের মকানে। শায়ক শাহ শফিউদ্দিন সাহেব নিজেই তার এক মুরিদকে পাঠিয়েছেন শরীফ রেজার তালাশে। শায়ক খবর নিয়ে জেনেছেন আজাদি হাসিলের পক্ষে এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ওটি যেমন সুদূর প্রসারী ছিল তেমনি সুদূর প্রসারী রয়ে গেছে, এক ধাপও এগোয়নি। গরম কোনো পদক্ষেপ নেওয়ার লোক শরীফ রেজারা অদ্যাবধি তালাশ করে পায়নি। ফলে আজাদির জন্য করার মতো এখন কোনো জরুরি কাজ শরীফ রেজার হাতে নেই। তার দিন এখন অনেকটা শুয়ে বসে কাটছে। তাই বার্তাবাহকের মাধ্যমে শায়ক সাহেব শরীফ রেজাকে তার আস্তানায় ডেকে পাঠিয়েছেন। দিন কয়েক শরীফ রেজাকে তার আস্তানাটা আগলে রাখতে হবে। শায়ক সাহেব তার নিজের হুজুর সুফি বু আলী কলন্দর সাহেবের গৌর জিয়ারতের নিয়তে অচিরে পানিপথ কার্নালে যাত্রা করবেন। তার হুজুরের মৃত্যুবার্ষিকী আসন্ন, তিনি যাবেন আর আসবেন। শরীফ রেজাকে এই অল্প কয়দিন তার আস্তানার উপর নজর রাখতে হবে। খোদ শায়ক হুজুরের ইচ্ছা, কোনো তরফ থেকেই তাই ওজোর আপত্তির কারণই কিছু ছিল না। বরং ফৌজদার সাহেবের সাথে কনকলতা ও শরীফ রেজাকে অবিলম্বে সাতগা যাওয়ার জন্য তাগিদ দিতে লাগলেন। কনকলতা বললেন, মাত্র অল্প দিনের ব্যাপার, হুজুরের কাজ শেষ হলেই ফের চলে আসবেন এখানে, এর মধ্যে গড়িমসির কিছু নেই। যান যান, বিলম্ব হলে হুজুর হয়তো নাখোশ হতে পারেন। গড়িমসির কোনো কিছুই শরীফ রেজার ছিল না। এতদিন পর সাতগা যাওয়ার আচানক এই মৌকা আশায় মন প্রাণ তার খুশিতে ভরেই গেল।
দীর্ঘদিনের আবাসভূমি সাদগাঁয়ের টান তাকে দুর্বার বেগে টানতে লাগল। খোদ হুজুরই তার সাদগা যাওয়ার দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। কয়দিনের জন্য হলেও সেই হুজুরি আবার সেই দরজাটা উন্মুক্ত করে দিলেন। শরীফ রেজার জন্যে এটা একটা আনন্দের ব্যাপার বই কি। বেলা বেশি না থাকায় সেদিন তাকে ধৈর্য ধারণ করতে হলো। পরের দিন প্রত্যুষেই তিনি বার্তাবাহকের সাথে সাদগাঁয়ে ছুটলেন। সাদগাঁয়ে পৌঁছলে শায়ক শাহ শফিউদ্দিন সাহেব তাকে যা জানালেন তা হল, শায়ক সাহেবের সাদগাঁয়ের এ আস্তানা বা মোকামটা শরীফ রেজাকে হর ওয়াক্ত পাহারা দিয়ে থাকতে হবে এমন কথা নয়। হর ওয়াক্ত পাহারা দেওয়ার কাজ তিনি অন্য একজন অপেক্ষাকৃত নির্ভরশীল ও সামর্থ্যবান মুরিদের উপর দিয়েছেন। তবে সাদগাঁয়ের পরিবেশ বর্তমানে অনেকখানি ঘোলাটে। সাদগাঁয়ের পূর্ববর্তী শাসনকর্তাদের সাথে শায়ক সাহেবের যে উষ্ণ সম্পর্ক ছিল, হাল আমলের শাসনকর্তা ইজুদ্দিন ইয়াহিয়ার সাথে তার সম্পর্ক তত উষ্ণ নয়। তেমন কোনো জটিলতা দেখা দিলে শরীফ রেজাকে এ পাহারাদারের পাশে এসে দাঁড়াতে হবে। এক্ষণে শরীফ রেজার এ সাদগাঁয়ে অবস্থান করার জরুরত আছে কিনা এটা জানতে চাইলে শায়ক সাহেব শরীফ রেজাকে জানালেন, আজাদির স্বার্থে জরুরি কোনো কাজ হাতে না থাকলে শরীফ রেজার কিছুদিন এখানেই থাকা ভালো। মাকামে যেসব লোক লস্কর রয়েছে তাতে তারা দিনে অনেকটা জোর পাবে। শায়ক সাহেবের হঠাৎ এই অনুপস্থিতির কারণে তারা অধিক হতাশ হবে না। তবে সার্বক্ষণিকভাবে নয়, শায়ক সাহেবের ফিরে আসতে অধিক বিলম্ব হলে মাঝে মাঝে কিছুদিন সাদগা থেকে থাকলেই তার চলবে। কয়দিন পরেই পানিপথ কার্নালের পথ ধরলেন দরবেশ শাহ শফিউদ্দিন সাহেব। তার নিজের হুজুরের গোড় জিয়ারতে গমন করলেন তিনি। শরীফ রেজা আপাতত কিছুদিনের জন্যে সাদগাঁয়ে রয়ে গেলেন। ব্যাপারটা অল্প দিনেরই ছিল, কিন্তু শায়ক সাহেব সেই যে গেলেন আর অল্প দিনের মধ্যে ফিরে আসতে পারলেন না। সুফি বু আলী কলন্দর সাহেবের অন্যান্য শিষ্য মুরিদের সাথে হুজুরের মাজারে নানা কাজে ব্যাপৃত হয়ে পড়লেন তিনি। সবশেষে শায়ক সাহেব শফিউদ্দিন শরীফ রেজাকে খবর পাঠালেন ফিরতে তার আরও অনেক দেরি হবে। জরুরি কাজ দেখা দেয়া মাত্রই শরীফ রেজা যেন আজাদির সেই জরুরি কাজেই চলে যায়। আজাদির কাজ ঢের ঢের গুরুত্বপূর্ণ। মোকামের লোকের সাহস জোগানোর জন্য সে যেন সাদগাঁয়ে পড়ে না থাকে। হাতের কাছে কোনো কাউকে না পেলে তার আস্তানার লোকেরা নিজেদের হেফাজতে আস্তে আস্তে নিজেরাই নিশ্চিত করতে শিখে নেবে, কারণ গরজ বড় বালাই। অতপর শরীফ রেজা একবার সাদগা একবার ভুলুয়া এমনই করে অনেক দিন কাটালেন, কিন্তু শায়ক সাহেব ফিরলেন না। শেষ অবধি শরীফ রেজা খবর পেলেন শায়ক সাহেব সাংঘাতিকভাবে অসুস্থ আর তার উত্থান শক্তি নেই। অপরপক্ষে ওখানে তার যথাযথ খেদমতের লোকও কেউ নেই। খবর পেয়ে শরীফ রেজা পানিপথ কর্নালের দিকে ছুটলেন। কর্নালের পথে যাত্রা করার আগে ফৌজদার সাহেবকে তিনি এই মর্মে বার্তা প্রেরণ করলেন যে শায়ক সাহেব সুস্থ হয়ে না ওঠা তক তিনি পানিপথ থেকে ফিরবেন না। আল্লাহ তাআলার রহমে শায়ক সাহেব সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে নিয়েই তিনি বাঙ্গালা মুলুকে ফিরে আসবেন। এই সময়টা ফৌজদার সাহেব যেন মোটামুটি সব দিক কোনো মতে সামলে দেন। কিন্তু শায়ক সাহেবের বিমারটা ছিল অত্যন্ত জটিল। একে তিনি বৃদ্ধ মানুষ, তার উপরে এই জটিল বিমার, ফলে শায়ক সাহেবকে উঠে দাঁড়াতে অনেক বেশি সময় লাগলো। শায়ক সাহেব পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে সাদগাঁয়ে এনে রেখে শরীফ রেজা যখন ভুলুয়ায় ফিরে এলেন তখন অনেক সময় কেটে গেছে। এই দীর্ঘ সময় শরীফ রেজা ভুলুয়া থেকে সাদগা, সাদগা থেকে পানিপথ কার্নাল এই করেই বেড়ালেন। সোনারগাঁ আর লখনৌতির রাজনৈতিক তেমন কোনো খোঁজ খবর রাখতে পারলেন না। ফৌজদার সাহেবের কাছে ভাঙ্গা ভাঙ্গা যেসব খবর পেলেন তার মাধ্যমেই তিনি দুধের স্বাদ ঘোলে মেটাতে লাগলেন। অন্যদিকে শরীফ রেজার এই দীর্ঘ সময় অনুপস্থিতির দরুন কনকলতা মানসিকভাবে সুপ্রসন্ন ছিলেন না। এদিকটা সামাল দিতে শরীফ রেজাকে অনেক কসরত করতে হলো। এরপরও সময় শুধু কাটতে লাগলো, কাজ কিছু হলো না। শাহ ফখরুদ্দিন সাহেবের সাথে অতপর আরও কয়েকটা বৈঠক দিলেন তারা, কিন্তু ফলাফল শূন্য। শাহ ফখরুদ্দিন সাহেবের ওই এক কথা, বাহরাম খানের বর্তমানে সোনারগাঁয়ের বিরুদ্ধে ফৌজ হাঁকানোর কোনো ইরাদা শাহ সাহেবের নেই। হতাশ দিলে ফিরে এসে শরীফ রেজাকে নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন ফৌজদার সাহেব। তাদের ওই পূর্ব সিদ্ধান্ত অর্থাৎ লখনৌতির দিকে নজর দেওয়ার তাগিদ পুনরায় তারা বিশেষভাবে অনুভব করতে লাগলেন। অবস্থা যখন এমন, ঠিক সেই সময়ই ফৌজদার সাহেবের মাকানে এসে হাজির হল লাল মোহাম্মদ লাড্ডু মিয়া। ইতোপূর্বে আরও একবার এ ভুলুয়াতে লাড্ডু মিয়া এসেছিল, কিন্তু
শরীফ রেজা তখন সাতগাঁয়ে ছিলেন। অনেকদিন পর এবার লাড্ডু মিয়ার সাক্ষাৎ পেয়ে শরীফ রেজা অত্যন্ত খুশি হলেন। লাড্ডু মিয়াও দীর্ঘকাল অন্তর এ মোলাকাতে অতিশয় পুলকিত হয়ে উঠলেন। সাক্ষাতের পয়লা মুহূর্ত আনন্দ উল্লাস প্রকাশে আর কুশলাদি আদান প্রদানেই কেটে গেল। এরপর আসল কথার বৈঠকে তারা বসলেন। লাড্ডু মিয়া জানালেন, সোনারগাঁয়ের প্রশাসনিক অবস্থার আরও অনেক অবনতি ঘটেছে। বাহরাম খানের উপর জনগণের আস্থা প্রায় উঠে গেছে। অতপর লাড্ডু মিয়া সোনারগাঁয়ের খুঁটিনাটি তামাম খবর সবিস্তারে বর্ণনা করে গেল। ইতোমধ্যে প্রয়োজনীয় অন্যান্য সবাই এসে এই বৈঠকে যোগদান করেছিলেন। লাড্ডু মিয়ার বিবরণ গভীর মনোযোগে সকলেই শুনলেন। লাড্ডু মিয়ার বিবরণ থেকে সোনারগাঁয়ের যে চিত্র ফুটে উঠল তাতে উপস্থিত সকলেই পরিষ্কারভাবে বুঝলেন, চরম মুহূর্ত না হলেও আজাদির জন্য চেষ্টা করা মোটামুটি বেশ একটা উত্তম সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু শাহ ফখরুদ্দিন সাহেবের নিদারুণ উদাসীনতার কারণে তারা কিছুই করতে পারছেন না। পঙ্গুর মতো বসে বসে কেবলই মাথা কুটতে হচ্ছে তাদের। এ নিয়ে আফসোস করলেন সবাই। অনেকে অনেক রকম মন্তব্য করলেন। অবশেষে লাল মোহাম্মদ লাড্ডু মিয়া এ প্রেক্ষিতে যে অভিমত প্রকাশ করলেন তাতে ফৌজদার সাহেব ও শরীফ রেজার বর্তমানের চিন্তাভাবনার গতিটা আরও অধিক তীব্র হয়ে উঠল। লাল মোহাম্মদ বললেন, হুজুর, যেখান থেকে হোক বাঙ্গালা মুলুকের আজাদিটা শুরু হওয়ার দরকার, এটা ঠিক। তবে সত্যি কথা বলতে কি, গৌড় মানে ওই লাখনৌতিটাকে একেবারেই ছেড়ে দিয়ে রেখে লাখনৌতি রাজ্যের এক অংশের আজাদি নিয়ে আমাদের সকলের এ হুটপিটটা আমাদের লক্ষ্য হাসিলের পথে খুব একটা কার্যকর কোনো পদক্ষেপ নয়। কারণ ওই গৌড়টাকে কবজা করতে না পারলে স্রেফ সোনারগাঁ থেকে গোটা বাঙ্গালা আজাদ করা বড়ই কষ্টকর কাজ হবে। লাড্ডু মিয়ার কথায় ফৌজদার সাহেব তার মুখের দিকে সবিস্ময়ে চেয়ে রইলেন। শরীফ রেজা প্রশ্ন করলেন, অর্থাৎ? লাড্ডু মিয়া বলল, দেখতেই তো পেলেন হুজুর, গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের বেলায় কেমন হৈ হৈ করে সাতগাঁ আর গৌড় থেকে তেড়ে এলো সবাই। আসলে গৌড়ই তো এ রাজ্যের রাজধানী, আদিকালেও ছিল। মুসলিম বিজয়ের পর এই কিছুদিন পূর্বতক ওই গৌড়ই ছিল তামাম কর্মকাণ্ডের আদিপীঠ। সাতগাঁই বলুন আর সোনারগাঁই বলুন, প্রশাসনের এই সমস্ত নয়া কেন্দ্রগুলো এখন অনেকখানি অরক্ষিত স্থান। সোনারগাঁয়ের বদলে গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব যদি ওই গৌড়ে বসে স্বাধীনতা ঘোষণা করতে পারতেন, যেমন একবার কিছুটা আঞ্জাম করেছিলেন, তাহলে একমাত্র দিল্লির বাহিনী ছাড়া এসব ক্ষুদ্র প্রদেশের ফৌজ গিয়ে ওই সুরক্ষিত রাজধানীতে প্রবেশ করতেই পারত না। বেইমানির মাত্রাটা খুব বেশি না হলে দিল্লির ফৌজি যে বারবার সফলকাম হতে পারত, তাই বা নিশ্চিতভাবে বলতে পারে কে? লাড্ডু মিয়ার কথা শুনে ফৌজদার সাহেব দ্বিধার সাথে প্রশ্ন করলেন, তাহলে তোমার আসল কথাটা কি? শাহ ফখরুদ্দিন সাহেবকে নিয়ে সোনারগাঁ আজাদ করার আমাদের এই চিন্তাভাবনা ভুল? কিছুক্ষণ নীরব থেকে লাল মোহাম্মদ ধীর কণ্ঠে বললেন, না হুজুর, ভুল আমি বলবো না। কথায় বলে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাছাড়া আমি যা বলছি তা কোনো কায়েমি কথাও নয়, এটা আমার স্রেফ একটা ব্যক্তিগত ধ্যান ধারণা। ফৌজদার সাহেব বললেন, ওহো, পরিষ্কার হলো না, আর একটু খোলাসা করে বলো। হুজুর, প্রথম থেকে আপনাদের সাথে আমিও তো জড়িত আছি, দেখছি তো সব, আর দেখে দেখে এসব কথা দিলে আসছে আমার। দিন ইসলামের স্বার্থে যখন এই বাঙ্গালা মুলুককে আজাদ করার চিন্তা ভাবনা আমাদের, স্রেফ একটা সুলতান বা বাদশাহ হওয়ার নিয়াত কারও আমাদের নেই, তখন আজাদিটা যেখান থেকে শুরু হোক, কালক্রমে গোটা বাঙ্গালাকে আজাদ করতে পারলে তবেই আমাদের আসল উম্মিদ হাসিল হবে, তার আগে নয়। খণ্ড আজাদি টিকিয়ে রাখাও কঠিন, তেমনি আবার তা দিয়ে কয়েকদিনের বাদশাহগিরি চললেও আমাদের মূল লক্ষ্য অর্জিত হওয়ার সম্ভাবনা খুবই কম। গৌড় দখল করতেই হবে আমাদের, আজ হোক আর কাল হোক। আচ্ছা, তাই আমি বলছিলাম হুজুর, জনাব শাহ ফখরুদ্দিন সাহেবকে নিয়ে আমাদের এদিকের কাজ যেমন চলছে চলুক, সেই সাথে ওই রাজধানী শহরে একটা নয়া ঘাঁটি স্থাপন করার কোশিশ আমাদের করা উচিত। শাহ ফখরুদ্দিন সাহেবকে তো বরাবরই দেখে আসছি হুজুর, জ্ঞান বুদ্ধির তুলনায় উনি যদি জানবাজ হতেন সমান সমান, তাহলে হয়তো এত কথা ভাবতেই হতো না আমাদের। অতিশয় বিস্মিত কণ্ঠে ফৌজদার সাহেব আওয়াজ দিলেন, লাল মোহাম্মদ মিয়া। লাল মোহাম্মদ পুনরায় বিনীত কণ্ঠে বলল, অবশ্য এগুলো সবই আমার ছোট মুখে বড় কথা বলা হুজুর, এর জন্য কসুর কিছুকেও আপনারা নেবেন না। লাল মোহাম্মদ লাড্ডু মিয়ার মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। ফৌজদার সাহেব, শরীফ রেজা সহকারে বৈঠকে উপস্থিত সকলে লাড্ডু মিয়ার রাজনৈতিক এই বুৎপত্তি দেখে তাজ্জব হয়ে গেলেন। সবিষয়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর শরীফ রেজা প্রশ্ন করলেন, আচ্ছা লাড্ডু মিয়া,
আজ আপনি এসব কথা বলছেন, কিন্তু এর আগে তো সেবার অনেক কথাই হলো না। কই, তখন তো এরকম কোনো ইঙ্গিত আপনি দেননি। লাড্ডু মিয়া বলল, বুঝে উঠতে পারিনি হুজুর। পরাজয়ের ধকলটা সামাল দিয়ে উঠতেই তখন ব্যস্ত ছিলাম, এতটা তখন বুঝে উঠতে পারিনি। আর তাছাড়া এ তো সেদিন কথাটা একদম পরিষ্কার করে দিয়ে গেলেন লখনৌতির শাসনকর্তা কদর খানের এক সেনাপতি। কদর খানের সেনাপতি? কি বললেন তিনি? বললেন, রাজধানীতে দাঁত বসাতে না পেরে গৌড় থেকে সোনারগাঁ এসে স্বাধীনতার খোয়াব দেখেছে ওই বেটা গিয়াসউদ্দিন বাহাদুর। সোনারগাঁ, সাতগাঁ, এরপর যেখানে আর যে বেটা এখন থেকে খোয়াব দেখুক, আমরা অর্থাৎ হুজুরে পাক দিল্লি শাহর নেমক হালাল খাদেমেরা ওই রাজধানী শহর লখনৌতিতে থাকতে সে খোয়াব আর কোনো বেটা টিকছে না। আবার কেউ যে আঞ্জাম করে দেখুক, আরও কত জলদি জলদি আর করুণভাবে সে খোয়াব তাদের ছুটে যায়, সেজন্য তৈয়ার হয়ে আছি আমরা। ফৌজদার সোলাইমান খানের চোখ দুটো জ্বলে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই কথাই বললেন ওই সেনাপতি? জি হুজুর। শরীফ রেজা বললেন, বটে, কে সে সেনাপতি? দিল্লির এত বড় নেমক হালাল, সে লোকটা কে? সেনাপতিদের মধ্যে এত বড় স্পর্ধাওয়ালা কাউকেও তো আমি কখনো লখনৌতিতে দেখিনি। লাড্ডু মিয়া বলল, আর তার নাম আলী মোবারক হুজুর। তিনি একজন বহিরাগত। অল্পদিন আগে তিনি ওই লখনৌতির ফৌজে এসে ঢুকেছেন, আর এই অল্প দিনের মধ্যে উঠতে উঠতে একদম সালার পদে উঠে গেছেন। ও, সকলে নীরব হলেন। লাড্ডু মিয়া ফের বললেন, সেজন্যই তো বলছি হুজুর, রাজধানীটাকে একেবারে উপেক্ষা করা ঠিক নয়। আজাদির শুরু ওই সোনারগাঁয়ে হলেও গৌড়টাকে কব্জা করার চিন্তা ভাবনা আমাদের এখন থেকেই করা উচিত। কারণ গৌড় মানে ওই লখনৌতি তো দখল করতেই হবে আমাদের। ফৌজদার সাহেবের চিন্তার সাথে মিলে গেল, তাই অধিকতর গুরুত্বের সাথে লাল মোহাম্মদ লাড্ডু মিয়ার মতামতটা গ্রহণ করলেন ফৌজদার সাহেব। অতঃপর এই প্রসঙ্গে শরীফ রেজার সাথে তিনি এককভাবে বসলেন। এই বৈঠকে ভুলুয়ার দিকটা দেখার দায়িত্ব নিজের উপর রেখে তিনি লখনৌতির দিক দেখার দায়িত্ব শরীফ রেজাকে দিলেন, এবং এই মর্মে শরীফ রেজাকে অচিরেই লখনৌতি যাওয়ার নির্দেশ দিলেন। শরীফ রেজার ঠিকানা এখন ফৌজদার সাহেবের আবাসস্থল হলেও তিনি তাকে অস্থায়ীভাবে নিজ মাকানে বসে এবার ওই উত্তর পশ্চিম অঞ্চলে তাদের দাঁড়াবার মতো কিঞ্চিত মাটি তৈয়ার করতে বললেন। লাল মোহাম্মদ লাড্ডু মিয়া সোনারগাঁয়ে ফিরে গেলেন। ফৌজদার সাহেবই আবার তাকে জলদি জলদি পাঠালেন। নিজের কর্মস্থলে ফিরে গিয়ে পূর্ববৎ সোনারগাঁয়ের তথ্যাদি সংগ্রহ করার কাজে তিনি তাকে বহাল থাকতে বললেন। শরীফ রেজা রওনা হলেন লখনৌতি। রওনা হওয়ার আগে শরীফ রেজার দিলে একটা মস্ত বড় ভয় ছিল কনকলতাকে নিয়ে। তিনি ভেবেছিলেন, আবার তার বাইরে যাবার খবর শুনে না জানি কি কাণ্ডই করে বসে কনকলতা। কিন্তু কনকলতা তার ব্যবহারে শরীফ রেজাকে তাজ্জব বানিয়ে দিলেন। তামাম ঘটনা শুনে কনকলতা হাসি মুখে বললেন, না না, আমি এতে নাখোশ হব কেন? এ কাজ তো আপনারই নিজ এলাকা, নিজের স্থান। অনেকেই তো আপনার চেনা জানা মানুষ। আপনি যতটা সুবিধে করতে পারবেন ওখানে অন্য কেউ তা পারবে না। 100 বার যাবেন আপনি লখনৌতি। অভিভূত শরীফ রেজা খোঁজ দিলে বললেন, বলেন কি? কনকলতা বললেন, যে কাজটা আপনি ছাড়া অন্যের দ্বারা যথাসম্ভবভাবে হতে পারে, সে কাজেও আপনি গিয়ে সময় শক্তি ক্ষয় করবেন আর নিরাপত্তার কথা না ভেবে পথে ঘাটে পড়ে থাকবেন, এখানে আমার আপত্তি। আপনি তো একজন সাধারণ জন নন। যে যত বড় বাহাদুর তার তত বেশি দুশ্মন, আর পদে পদে তার তত বেশি বিপত্তি। আচ্ছা, 101টা অন্য লোক বাজে খরচ হয়ে গেলেও বাঙ্গালা মুলুকের আজাদি হাসিল বিশেষ ব্যাহত হবে না। কিন্তু আপনি, বড়বাপ, লাড্ডু মিয়া, এরকম 5টা লোক আলতু ফালতুভাবে খরচ হয়ে যাওয়া মানে বাঙ্গালা মুলুকের আজাদিটা অনেক দূরে গিয়ে পিছিয়ে পড়া, এমনকি নাগালের বাইরে চলে যাওয়া। এ কথাটা খেয়াল রেখে আপনারা সবাই চলুন, এটুকুই আমার কথা। বুক ভরে শ্বাস টেনে শরীফ রেজা বললেন, সাব্বাস, বহুত উমদা আপনার উপলব্ধি, সত্যি সত্যি তারিফ পাওয়ার যোগ্য। বাহাবাতে কান না দিয়ে কনকলতা বলেই চললেন, যে লড়াইটা অন্যরাই জিততে পারবে সে লড়াইটা অন্যের উপরই ছেড়ে দিন। যেটা আপনি বা আপনারা ছাড়া অন্য কেউ পারছে না, সেখানে তো যেতেই হবে আপনাদের। সেখানেও না গিয়ে আপনারা বোরকা পরে বসে থাকুন, এমন কথা আমি বলবো, এটা ভাবলেন কি করে? এরকম আরও কিছু ভালো ভালো কথায় কনকলতা হেসে হেসে বলে গেলেন। কিন্তু রওনা হওয়ার উদ্দেশ্যে শরীফ রেজা যখন ঘোড়ার পিঠে সওয়ার হলেন, তখন আর তার মুখে কোনো হাসির চিহ্ন রইল না। তামাম হাসি এক পলকে দপ করে নিভে গেল। ঘোড়ার লাগাম হাতে নিয়ে শরীফ রেজা
শেষের বার পিছন দিকে ফিরে দেখলেন কনকলতার মুখমণ্ডলে এক রত্তি রক্ত নেই, তার দু চোখে ঢেউ খেলছে, থই থই পানি। দিল্লি প্রাসাদের একাংশ একদিন হঠাৎ করে অত্যন্ত উষ্ণ হয়ে উঠল। উষ্ণ করলেন শাহজাদা ফিরোজ বিন রজব। ফিরোজ বিন রজব ছিলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের মেজ চাচা রজব তুঘলকের ছেলে। মোহাম্মদ বিন তুঘলকের ইন্তেকালের পর এই ফিরোজ বিন রজবই সুলতান ফিরোজ শাহ তুঘলক নামে দিল্লির তখতে বসেন।